ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ হলের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টা থেকে রাত 10:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এসব বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্য দেশ কখনো অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান শিক্ষার্থীরা। এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। এই ঘটনায় আজ সোমবার এক বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে হামলার নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি। অধ্যাপক আসিফ নজরুল লিখেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানান তিনি। বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করাই ভারতের রেওয়াজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে। কতিপয় ভারতীয় উগ্রবাদী একটি গোষ্ঠীর সমর্থনে যেভাবে মাথা চাড়া দিচ্ছে তা কখনো এদেশের মানুষ মেনে নেবে না। ভারত আন্তর্জাতিক মাস্টার প্ল্যান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন রিজভী। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে। মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইস্তেহার। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপপ্রচার করছেন। দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সাহসিকতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেডে তিনি এসব কথা বলেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেনি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার 70.9% থানা এবং ঘুষের শিকার 50.8% থানা। সর্বোচ্চ দুর্নীতি এবং ঘুষের হটস্পট বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় মঙ্গলবার টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় থানা জরিপ 2023 অনুসারে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। জরিপের ফলাফল অনুযায়ী 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার 70.9% খানা এবং ঘুষের শিকার 50.8% খানা। সর্বোচ্চ দুর্নীতি এবং ঘুষের হটস্পট বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। দুর্নীতির আরো চিত্র আছে, আরো ইন্ডিকেটরস বা পরিমাপক আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে গবেষণাটি করা হয়। এটি মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12 ডিসেম্বর ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন। এ সময় প্রসিকিউটর গাজী MH তামিম আপিল বিভাগকে বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশে নেই, আজ এই জামিন শুনানি করা সম্ভব না। আদালত কবে শুনানি সম্ভব জিজ্ঞেস করায় প্রসিকিউশন বলে আগামী সপ্তাহে। পরে এই দিন ধার্য করা হয়। শুনানিতে ডাক্তার গোলাম সাব্বিরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। 2023 সালে 20 ফেব্রুয়ারি গোলাম সাব্বির সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর কারাবন্দী আসামিরা আইন অনুসারে 1 মাসের মধ্যে আপিল করেন। খানাখন্দ গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে ফেনীর মহিপাল বাস টার্মিনাল। বিগত 10 বছর ধরে এমন অবস্থায় থাকা টার্মিনালটি বর্তমানে ব্যবহার হচ্ছে ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে। টার্মিনালে গাড়ি রাখার জায়গা না হওয়ায় গাড়িগুলো মহাসড়কের পাশে দাঁড়িয়ে সৃষ্টি করছে যানজট। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 80 দশকের দিকে মৎস্য বিভাগের জায়গায় সড়ক ও জনপথ বিভাগ এখানে টার্মিনাল করার অনুমতি দেয়। প্রায় 1.5 শতক জায়গায় এটি নির্মাণ করা হয়, যেখানে কয়েকশো গাড়ি একসঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে টার্মিনালটি দেখাশোনা করে ফেনী পৌরসভা। প্রতি বছর ইজারা দিলেও সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই। বিগত 20 বছর ধরে মহিপাল বাস টার্মিনালে কোনো প্রকার উন্নয়ন করা হয়নি বলে অভিযোগ জানান বাস ট্রাক মালিকরা। পরিবেশন সুন্দর নাই, ময়লা পানিলে এটাই না, গন্ধলে মানুষ চলতে পারে না। স্ট্যান্ডে ঢুকাইলে তো হাইয়ে না, রাস্তা ভাঙে। ফেনী টার্মিনালটা যেভাবে আছে আর বিগত 15 বছর ধরে গাড়ি চালাচ্ছি, যেমন আছে ওখানে এমনি রয়েছে। অনেকগুলো পরিবহন ইন্দা থাকে, কিন্তু আসলে কোনো স্ট্যান্ডে কোনো কাজ হইতেছে না। বর্ষাকালে পচা পানিতে টার্মিনাল ডুবে যায়। যাত্রী সেবার জন্য নেই টয়লেট ও ছাউনিও। পৌরসভার মেয়রের সাথে মিটিং করেছি, প্রশাসকের লগে মিটিং করেছি, ডিসি অফিসে বলেছি, বহুত জায়গায় গেছি, কিন্তু কোনো সুরা হয়নি। জায়গা সংক্রান্ত জটিলতায় সংস্কার করা যাচ্ছে না জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জায়গা জরিপ হয়েছে, শীঘ্রই সংস্কার কাজ শুরুর চেষ্টা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন, মাপজোক গ্রহণ করেছেন এবং আজকের মধ্যেই প্রপোজাল যাওয়ার কথা জেলা প্রশাসক কার্যালয়ে। কন্ডেম ঘোষণা করার পর পরবর্তী কার্যক্রম খুব দ্রুতই গ্রহণ করা হবে। উন্নয়ন কার্য টার্মিনালের জন্য নতুন জায়গাও দেখা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে যানজট নিরসন ও বাস টার্মিনাল বিষয়ে দ্রুত সময়ে মেরামত সহ চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। যত দ্রুত সম্ভব সেটি ব্যবহার উপযোগী করা যায় কিনা সে বিষয়ে আমরা কাজ করছি, এবং সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ যদি জেলা প্রশাসনের সহায়তা চায়, আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। টার্মিনালটি সংস্কারে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি। চাকুরির নামে সোনার হরিণের পেছনে না ছুটে কুড়িগ্রামে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। মিষ্টি জাতের কমলা চাষ ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করছেন অনেক মানুষ। কৃষি বিভাগ বলছে, চায়না জাতের কমলা চাষে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। থোকায় থোকায় জ্বলছে মিষ্টি চায়না জাতের কমলা। এই দৃশ্য কুড়িগ্রামের মুক্তারামের আবু রায়হানের বাগানে। উদ্ভিদ বিভাগে স্নাতক শেষ করে চাকরির পিছনে না ছুটে 2018 সালে 2 একর জমিতে শুরু করে কমলা, মালটা সহ মিশ্র বাগান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে 120টি গাছে ফলন হয়েছে মিষ্টি চায়না জাতের কমলা। আমি যখন ছাত্র অবস্থায় তখন বাবার প্রত্যেক সম্পত্তিতে 1 বিঘায় প্রাথমিকভাবে মালটা কমলা চাষ শুরু করি, এবং এখানে লাভজনক এবং ফলন ভালো হয় আমাদের উত্তরাঞ্চল, বিশেষ কুড়িগ্রাম অঞ্চলে। তারপরে আমি এখন পর্যায়ক্রমে এখানে মালটা, কমলা, আম, আঙ্গুর
মিশ্র চাষ যেটা এটা 7.5 একর রূপান্তর করি। রায়হানের এই বাগানে কাজ করে সংসার চালাচ্ছেন বেশ কয়েকজন শ্রমিক। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। ফারুক ভাইয়ের মিশ্র বাগানে আমরা এখানে 10-12 জন কাজ করি। বছর 3 থেকেই কাজ করতেছি। বিভিন্ন জায়গার লোক এসে নিয়ে যায় এবং আমি কেটে বিক্রি করি নিজেই। আর বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন মুক্তারামে। দেখলাম কমলা খেয়ে দেখলাম খুব ভালো, খুব সুস্বাদু। আমরা এসেছি কমলা খাওয়ার জন্য এবং এখান থেকে চারা সংগ্রহ করে আমরা আমাদের বাসায় রোপণ করব। কুড়িগ্রাম জেলার মাটিতে কমলা চাষ বেশ ভালো হচ্ছে। অদূর ভবিষ্যতে লাভজনক এই কমলা চাষ আরো বৃদ্ধি পাবে বলছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ বিভিন্ন রকম প্রদর্শনী বাস্তবায়ন করছি মালটার এবং কমলার। তো সেই প্রদর্শনীগুলোর মাধ্যমেও তরুণ উদ্যোক্তারা অনেক উৎসাহ পাচ্ছে এবং মালটা চাষ করে তারা আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। গত 3 বছরে রায়হান গড়ে তুলেছেন 7.5 একর জমিতে বিশাল ফলের বাগান, যেখানে গাছ রয়েছে 5000। কমলা চাষে সফল হওয়া রায়হানের এই বাগান এখন অনেক যুবকের কাছে প্রেরণার উৎস। আমরা উদ্বুদ্ধ হচ্ছি ওনার কমলা চাষ দেখে। এর কাছে অনেক কিছু শেখার আছে, শিখে আমাদের একটা বাগান দিয়ে একটা চাষ করতে পারে, যাতে বেকারত্ব যারা আমরা আছি আমরা যেন স্বাবলম্বী হতে পারি আর কি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।